সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে রাসায়নিক বিক্রিয়া। আজকে আমরা আলোচনা করব যোজনী, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমতা ও বিক্রিয়াসমূহ এবং বিভিন্ন ধরনের বিক্রিয়াসমূহ। প্রিয় শিক্ষার্থী, আজকে যোজনী আলোচনা করার পূর্বে আমাদের কতগুলো বিক্রিয়া লিখতে হবে। যেমন ধরা যাক এটা হচ্ছে পানি, পানির গাঠনিক সংকেত। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত। এটা হচ্ছে যে মিথেনের গাঠনিক সংকেত, আর এটা হচ্ছে অ্যামোনিয়া এর গাঠনিক সংকেত। পানি, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে অ্যামোনিয়া, আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই কতগুলো কতিপয় যৌগের নাম লিখলাম। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে পানি, দ্বিতীয়টা হচ্ছে মিথেন, তৃতীয়টা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, চতুর্থটা হচ্ছে অ্যামোনিয়া। এই বিক্রিয়া সমূহের মধ্যে এখান থেকে প্রত্যেক যেমন এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, আর এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি প্রতীক সংকেত সম্পর্কে আমরা এর আগেও জেনেছি। আজকে আমরা এগুলো যোজনী কি, যোজনী জিনিসটা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন ধরা যাক অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন রয়েছে, কিন্তু কার্বনের সাথে রয়েছে 4টা হাইড্রোজেন, এবং নাইট্রোজেনের সাথে রয়েছে 3টা হাইড্রোজেন, এবং কার্বনের সাথে রয়েছে 2টা অক্সিজেন পরমাণু। আসলে এইখানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন রয়েছে, বা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে, আর এখানে অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে। এখানে ভিন্নতার কারণগুলো কি? আসলে এদের ভিন্নতার কারণ হচ্ছে তাদের যোজনীর উপর নির্ভরশীল। কারণটা হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেন যোজনী হচ্ছে, যেমন অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 4, এবং নাইট্রোজেনের যোজনী হচ্ছে কি 3। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এই যোজনীগুলো আমাদের মুখস্থ করতে হবে। তাইলে আমরা যোজনীর সংজ্ঞাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন কোনো একটা পরমাণু অথবা কোনো একটা মৌল কতটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়, অর্থাৎ কতটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ হাইড্রোজেনের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় তার যোজনী। অর্থাৎ যেমন একটা মোল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয় তাকে তার যোজনী বলা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেন যোজনী বলতে পারি 2। এখানে যেমন কার্বন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে কার্বনের যোজনী বলতে পারি 4। এবং নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে নাইট্রোজেন যোজনী হচ্ছে 3। তাহলে আমরা যোজনীর সংজ্ঞা এভাবে দিব, কোনো একটা মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে ওই মৌলের যোজনী বলে। তাইলে আমরা যোজনী খুব ইম্পর্টেন্ট। আমাদের কোনো যৌগ লেখার সময় আমাদের যোজনী নির্ভরশীল। যোজনীর সাহায্যে আমরা কোনো যৌগ লিখতে পারি। যেমন ধরা যাক একটা পানি, আমরা যেমন পানির সংকেত লিখছি, যেমন পানির এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত, আর পানির এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে পানি আণবিক সংকেত লেখার সময় আমরা লিখব পানির আণবিক সংকেত। তাহলে পানির আণবিক সংকেত আমরা জানি, আমরা হাইড্রোজেন পরমাণু যোজনী জানি। হাইড্রোজেন পরমাণু হচ্ছে যোজনী হচ্ছে 1,
যেমন হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলি যোজনী এক, অর্থাৎ এক হাত বিশিষ্ট পরমাণু। অর্থাৎ যে সকল পরমাণু যোজনী এক তাদেরকে আমরা বলে এক হাত বিশিষ্ট পরমাণু। অর্থাৎ ধরা যাক আমার এদিকে একটা হাতে, আমার যদি যোজনী এক হয় আমি একটা পরমাণুকে ধরতে পারবো। যেমন ধরা যাক আমার যোজনী যদি, আমি যদি অক্সিজেন হয় আমার যোজনী 2, তাহলে আমি 2টা পরমাণুকে ধরতে পারবো। যেমন আমি 2টা অক্সিজেন পরমাণুকে ধরতে পারবো, এইভাবে 2টা অক্সিজেন পরমাণুকে ধরতে পারবো। তাইলে সরি, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারবো। এখন আমার যোজনী যদি 3 হয় আমি 3টা হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারবো, অর্থাৎ 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে পারবো। তো পানির আণবিক সংকেত হচ্ছে কি H2O। এখানে আমরা জানি অক্সিজেন যোজনী হচ্ছে 2, অক্সিজেন যোজনী হচ্ছে 2, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাইলে আমরা একটা সংকেত লিখি। তাইলে আমরা জানি কোনো মৌলের যেন অক্সিজেন যোজন 2, এই 2টা কার সাথে যুক্ত হবে? হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। অর্থাৎ অক্সিজেন যোজনী হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, হাইড্রোজেন যোজনী কার সাথে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাইলে আমরা লিখতে পারি, যেমন ধরা যাক হাইড্রোজেন, অক্সিজেন। আমরা জানি হাইড্রোজেন যোজনী হচ্ছে 1, অক্সিজেন যোজনী হচ্ছে 2। তাইলে অক্সিজেন যোজনীটা কার সাথে যুক্ত হবে? হাইড্রোজেনের সাথে। তার মানে হচ্ছে কি H2। আর হাইড্রোজেন যোজনী কার সাথে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে। তার মানে হচ্ছে কি O, H2O1। এটাকে আমরা লিখতে পারি H2O, অর্থাৎ পানির সংকেত হচ্ছে H2O। অর্থাৎ যেমন রহিমের সাথে করিমে যদি রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, তাহলে রহিমের যোজনী বসবে করিমের পাশে, করিমের যোজনী বসবে কি রহিমের পাশে। যেমন এখানে হাইড্রোজেনের যোজনী বসছে অক্সিজেনের পাশে, অক্সিজেন যোজনী বসেছে হাইড্রোজেনের সাথে। তো এইভাবে কোনো একটা রাসায়নিক যৌগ লেখার সময়ে, অর্থাৎ কোনো রাসায়নিক সংকেত লেখার সময় যোজনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড লিখি, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখন আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে কত? 4, অক্সিজেন যোজনী হচ্ছে 2। এখন যদি তাহলে কার্বন যোজনী বসবে কার পাশে? অক্সিজেনের পাশে। অক্সিজেন যোজনী বসবে কার পাশে? এটা ক্রস কানেকশন যদি দিই, কার্বন যোজনী বসবে অক্সিজেনের পাশে, অক্সিজেন যোজনী বসবে কি কার্বনের পাশে। এখন 2 এবং 4 এর গুণিতক হচ্ছে 2, 4 এর গুণিতক হচ্ছে কি 2 দিয়ে যদি আমরা ভাগ করি 1, 2, তাহলে 2, 4 এর গুণিতক হচ্ছে কত? তাহলে আমরা যদি এটাকে সংক্ষেপে লিখি তাহলে আমরা লিখতে পারি কার্বন, অক্সিজেন। এটাকে যদি আমরা একটা গুণিতক হচ্ছে কার্বনের, তাহলে এটা সংক্ষেপে লিখলে কী হচ্ছে? অক্সিজেনের পাশে বসবে 2 আর কার্বনের পাশে বসবে 1। কারণ 2, 4কে যদি আমি ভাগ করে ফেলি, 2 দিয়ে ভাগ করলে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে কার্বনের পাশে 1 বসবে, অক্সিজেনের পাশে বসবে কত? 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি CO2। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে কি CO2। এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের সংকেত লিখতে পারবো, অর্থাৎ রাসায়নিক সংকেত লেখা যাবে এভাবে। তাহলে আমাদের রাসায়নিক সংকেত লেখার সময় অবশ্যই কি মৌলটির কি যোজনী জানা আবশ্যক। অর্থাৎ যোজনী কাকে বলে? তাহলে আমরা জানি কোনো মৌল কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকবে, সেটা হচ্ছে উক্ত মৌলের যোজন। তোমরা এই বইয়ের মধ্যে যোজনীগুলো তোমরা শিখে ফেলবে। যেমন আমরা জানি এক হাত বিশিষ্ট যোজনী, অর্থাৎ হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে এক যোজনী বিশিষ্ট। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি সালফার, কার্বন, এগুলো হচ্ছে দুই যোজনী বিশিষ্ট, অর্থাৎ এদের যোজনী হচ্ছে 2। এবং ফেরাস, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম এগুলো যোজনী হচ্ছে 3 এবং কার্বনের যোজনী হচ্ছে 4। আবার কিছু মৌল রয়েছে যাদের যোজনী হচ্ছে 1 বা একাধিক যোজনী রয়েছে, তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন কার্বনের 2টা যোজনী রয়েছে 2 এবং 4, এবং সালফারের 3টা যোজনী রয়েছে 2, 4, 6, এবং ফেরাস বা আমরা আয়রন বা লোহা বলি Fe, এটা যোজনী রয়েছে 2টা 2, 3। অর্থাৎ যাদের 1 বা একাধিক যোজনী থাকবে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। উচ্চতর ক্লাসে গেলে তোমরা পরিবর্তনশীল যোজনী সম্পর্কে আরও ধারণা লাভ করতে পারবে। এখন আমাদের পরবর্তী
টপিকস হচ্ছে রাসায়নিক সমীকরণ কি, অর্থাৎ রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ জানার আগে আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে আমরা পৃথিবীতে অনেক ধরনের বিক্রিয়া দেখি, যেমন ধরো যাক তোমরা লোহাকে যদি বাইরে ফেলে রাখো, দেখবে লোহার উপর একটা লালচে আবরণ সৃষ্টি হচ্ছে, মরিচা সৃষ্টি হচ্ছে। এটা এক ধরনের বিক্রিয়া। লোহার সাথেও পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা মরিচা সৃষ্টি হয়। ফেরিক অক্সাইড এবং অ্যান অনু পানিযুক্ত একটা লালচে আবরণ সৃষ্টি হয়, যেটা মরিচা বলা হয়। এইটাও একটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো যে তোমরা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরা যাক তোমরা মোমকে যদি কী করো, উত্তপ্ত করে দহন করো, দেখবে যে মোমগুলো পুরো কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে এবং জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। এটা এক ধরনের বিক্রিয়া। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এক ধরনের নতুন একটা পদার্থ উৎপন্ন হবে, সেটা হচ্ছে পানি। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলিত হয়ে একটা কি উৎপন্ন হবে? পানি। তাইলে এখানে হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, এটা আমরা হাইড্রোজেনকে প্রকৃতিতে হাইড্রোজেন গ্যাসীয় আকারে থাকে, এখানে অক্সিজেন হচ্ছে গ্যাস আকারে থাকবে, আর পানি হচ্ছে প্রকৃতির লিকুইড অবস্থায় থাকবে। এখান থেকে দেখা যাচ্ছে যে অর্থাৎ এক বা একাধিক অণু বা এক বা একাধিক মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন পদার্থ উৎপন্ন করে। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন পদার্থ উৎপন্ন করে, তাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন হচ্ছে কি লিকুইড বা গ্যাসীয় পদার্থ, অক্সিজেন একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর পানি হচ্ছে একটা সম্পূর্ণ নতুন পদার্থ। যেমন তোমরা হাইড্রোজেন কি খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। অক্সিজেন কি কখনো খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। কিন্তু পানিকে আমরা কি করতে পারি? পান করতে পারি। কারণ হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ এবং একটা কি দাহ্য পদার্থ, যেগুলো আমরা হাইড্রোজেন বোমা প্রস্তুতে হাইড্রোজেন ব্যবহার করা হয়, নিউক্লিয়ার বোমা প্রস্তুতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। যেমন আমরা অক্সিজেন গ্রহণ করি, আমাদের বিভিন্ন শারীরিক বিক্রিয়া, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে খাবার খাই, গ্লুকোজকে জারিত করে অক্সিজেন কী করে? বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড, পানি এবং নিউট্রিয়েন্টস পুষ্টি শক্তি উৎপাদন করে। তাহলে এই অক্সিজেন হাইড্রোজেনগুলো কখনো খাওয়া উপযোগী না, কিন্তু পানি হচ্ছে খাওয়ার উপযোগী। এখন হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ এবং অধাতু, অক্সিজেনও হচ্ছে মৌলিক পদার্থ অধাতু, প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে। এবং অক্সিজেন একটা ধর্ম হচ্ছে অক্সিজেন অগ্নি জ্বালাতে, মানে আগুন জ্বালাতে কী করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আগুন জ্বালাতে সাহায্য করে। তাইলে এখান থেকে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে পানির কোনো রাসায়নিক বৈশিষ্ট্য মিল নেই। অর্থাৎ এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ এটা কিসের মাধ্যমে নতুন পানি উৎপন্ন হচ্ছে? আসলে হচ্ছে এটা কি হাইড্রোজেন অক্সিজেন একটা কি রাসায়নিক কেমিক্যাল, যেটাকে বলা হয় কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে নতুন একটা পদার্থ উৎপন্ন হচ্ছে। এবং নতুন পদার্থ এটা হচ্ছে লিকুইড পদার্থ, এটা হচ্ছে গ্যাসীয়, হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাইলে আমরা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন পদার্থ উৎপন্ন হয়, যেমন আরও কতগুলো রাসায়নিক বিক্রিয়া লিখতে পারি আমরা। যেমন সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড। যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানির সাথে বিক্রিয়া করে, তোমরা ক্যালসিয়াম অক্সাইড দেখেছো, তো ক্যালসিয়াম অক্সাইডের চুন পানির সাথে বিক্রিয়া করে চুনের পানি উৎপন্ন করে। যেমন চুনের পানি উৎপন্ন করে, যেমন লিখতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কি চুনের পানিও বলা হয়। অর্থাৎ তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। শুধুমাত্র রাসায়নিক পদার্থ মৌলিক পদার্থের মধ্যে হবে তেমন কোনো কথা নেই, মৌলিক অথবা যৌগিক পদার্থের মধ্যে হতে পারে। যেমন গ্লুকোজ আমাদের মধ্যে শরীরে খুব একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে। যেমন আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে থাকে কি? গ্লুকোজ। যেমন গ্লুকোজের সঙ্গে হচ্ছে কি C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা আমাদের শরীরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে O2, এটাকে বলা হয় গ্লুকোজ। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন। তাহলে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে?
কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস এনার্জি উৎপন্ন হবে। তাইলে গ্লুকোজের মধ্যে গ্লুকোজ যে আমরা খাবারের মধ্যে যে গ্লুকোজের উপাদানগুলো পেয়ে এগুলো অক্সিজেনের সাথে জারিত অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি এবং এনার্জি উৎপাদন করে। এই কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে মানে ছড়িয়ে দিই অর্থাৎ বের করে দিই এবং পানি আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এনার্জি পানি আমরা মূত্রের সাহায্যে অর্থাৎ শরীর বিভিন্ন রাসায়নিক কাজে সাহায্য করে এবং এই এনার্জিটা আমরা আমরা প্রত্যেকটা কোষের মধ্যে ছড়িয়ে পড়ে আমরা আমাদেরকে কী করে সজীব রাখে। তাইলে এই বিক্রিয়াগুলোর মধ্যে এই 4টা বিক্রিয়াগুলোর মধ্যে যাচ্ছে এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপাদন করে। যেমন আমরা এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হচ্ছে একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে কি অধাতু। ধাতুর সাথে অধাতু বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন করে। এটাকে আমরা বলে খাবার লবণ, অর্থাৎ মানে আমরা যে লবণগুলো খেয়ে পৃথিবীতে একমাত্র এই লবণটা আমরা খাই, মানে খাওয়ার কাজে ব্যবহার করা হয়। আমাদের বিভিন্ন রান্নাবান্নার কাজেও এই সোডিয়াম ক্লোরাইড লবণটা ব্যবহার করা হয়। তাইলে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। যেমন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনে পানি উৎপাদন করে। যেমন তোমরা গ্রামে দেখা বয়স্ক ব্যক্তিরা মুরব্বীরা কী করে পান খাওয়ার সময় কী করে চুন যখন পানিতে ডুবিয়ে রাখে এটা কি হয়ে যায় লাইম ওয়াটার বা চুনের পানি হয়ে যায়। অর্থাৎ তোমরা এখানে বাসার মধ্যে দেখছো এটা চুনের পানি। তারপর হচ্ছে গ্লুকোজ, এটা আমাদের শরীরের মধ্যে বিক্রিয়াটা ঘটে। যেমন আমরা খাবার খাওয়ার সময় গ্লুকোজের সংকেত তোমরা জেনে রাখবা C6H12O6। এই গ্লুকোজটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং এনার্জি উৎপাদন করে। তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে কী করার জন্য আমাদের কী করতে হয় সমতা করতে হয়। আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো সমতা করা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ রাসায়নিক সমতা মানে হচ্ছে কি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অর্থাৎ আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার ফলে কখনো কি হয় না নতুন পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে কি নতুন পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয়। এই রাসায়নিক সমীকরণের মাধ্যমে শুধুমাত্র পরমাণুগুলো কি হয় নতুন একটা পদার্থ গঠন করে, কিন্তু নতুন পরমাণু কখন সৃষ্টি বা ধ্বংস হয় না। এখান থেকে দেখা যাচ্ছে যেমন হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে পানি উৎপন্ন করে। তাইলে এখানে দেখা যাচ্ছে বাম পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টা আর ডান পাশে এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2টা, ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টা, কিন্তু এখানে দেখা যাচ্ছে অক্সিজেন পরমাণু 1টা। অর্থাৎ এখানে বাম পাশের অক্সিজেন পরমাণুর সাথে ডান পাশের অক্সিজেন পরমাণু কি নেই মিল নেই, অর্থাৎ বাম পাশের সাথে পরমাণু ডান পাশের পরমাণুর সংখ্যার কোনো কি নেই সমান নয়। তাহলে এটাকে যদি আমরা সমান করতে যাই তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যদি এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই তাহলে আমি এখানে যদি 2 দিয়ে দিই তাহলে এখানে কয়টা হয়ে যাচ্ছে হাইড্রোজেন 4টা হয়ে যাচ্ছে, অক্সিজেন 2টা। তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বাম পাশের অক্সিজেনের সাথে ডান পাশের হাইড্রোজেনের কি মিল আছে, কিন্তু অক্সিজেনের মিল আছে কিন্তু বাম পাশের হাইড্রোজেনের সাথে ডান পাশের হাইড্রোজেন কোনো মিল নেই। এখন ডান পাশের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা, কিন্তু বাম পাশের হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2টা। তাহলে আমরা যদি সমতা করতে চাই তাহলে এটাকে কি দিয়ে করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। তাইলে হচ্ছে 4টা হাইড্রোজেন পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে 2 মলিকুলার ওয়াটার 2 অণু পানি উৎপন্ন হয়। এখান থেকে দেখা যাচ্ছে যে বাম পাশে মোট পরমাণুর সংখ্যা ডান পাশে মোট পরমাণুর সংখ্যা বাম পাশে মোট পরমাণুর সংখ্যার সমান। তার মানে হচ্ছে কি ডান পাশে এখানে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন 4টা অক্সিজেন 2টা, কত 4 2 কত 6, আর এখানে হচ্ছে হাইড্রোজেন 4টা অক্সিজেন 2টা 6, অর্থাৎ মিল আছে। এই রাসায়নিক সমীকরণ হচ্ছে কি আমাদের কি করা অর্থাৎ 2 দিকে কি করা সমতা করা। রাসায়নিক সমীকরণের মাধ্যমে আমরা কি করি কোনো সংখ্যাকে গুণ দিয়ে অথবা গুণ যোগ বিয়োগ মানে গুণ অথবা ভাগ করে আমরা কি করি বাম পাশে পরমাণুর সঙ্গে ডান পাশে পরমাণু কি করি সমতা করি, যাতে তাদের কি থাকে ভরের সামঞ্জস্য থাকে। 2 পাশে মোট ভর অর্থাৎ বাম পাশে মোট ভর ডান পাশে মোট ভরের কি থাকে সমান থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া যারা অংশগ্রহণ করে এখানে হচ্ছে কারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, যেমন হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। কার সাথে কে যুক্ত হচ্ছে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন করে। তাহলে এখানে যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। অর্থাৎ এই হাইড্রোজেন অক্সিজেন এই দুটাকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, এগুলোকে বলা হয় কি বিক্রিয়ক। অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ রিয়েকশান অর্থাৎ
যারা রিয়েক্টেন্ট, যাদের বলা হয় রিয়েক্টেন্ট, যারা রিয়েকশানে কী করে অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়েকশানে অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় বিক্রিয়ক। এবং যে পদার্থ উৎপন্ন হয় এটাকে বলা হয় উৎপাদ, অর্থাৎ এটাকে বলা হয় প্রোডাক্ট। আমরা বলা হয় কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রোডাক্ট, আর যে পদার্থ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক উৎপাদক রাসায়নিক সমতা করার সময় বিক্রিয়ক উৎপাদক দুই পাশে কী হতে হবে, পরমাণুর সংখ্যা কী হতে হবে, সমান হতে হবে। এবং রাসায়নিক সমীকরণ মাঝখানে আমরা বিক্রিয়ক এবং উৎপাদকের মাঝখানে আমরা সমান অথবা অ্যারো চিহ্ন দিতে পারি। যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে দুই পাশে পরমাণুর সংখ্যা কী করতে হবে, সমান লিখতে হবে। আর যদি অ্যারো চিহ্ন দিই, অর্থাৎ এইরকম যদি অ্যারো চিহ্ন দিই, এখানে দেখা যাচ্ছে এখানে অ্যারো চিহ্ন দিয়েছি, অর্থাৎ অ্যারো চিহ্ন দিলে কী করতে হবে, ডান পাশে এবং বাম পাশে পরমাণুর সংখ্যা সমান না হলেও চলবে, অর্থাৎ সমান না করলেও কোনো ভুল হবে না। তাইলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে রাসায়নিক সমতা। তাই রাসায়নিক আমরা পড়ছি এখন রাসায়নিক সমীকরণ কী তাহলে, অর্থাৎ রাসায়নিক সমীকরণ মানে হচ্ছে কি কোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক পরমাণু অর্থাৎ বিক্রিয়ক সমূহ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যে নতুন পদার্থ উৎপন্ন করে তার সমীকরণ আকারে প্রকাশ করাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। অর্থাৎ যে হাইড্রোজেন অক্সিজেন মিলে, আমরা তো জানি হাইড্রোজেন অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এই হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পানি উৎপন্ন হয়েছে, এই হাইড্রোজেন অক্সিজেনকে পানিকে রাসায়নিক একটা সমীকরণ আকারে প্রকাশ করাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পড়ব রাসায়নিক সমতা কি, অর্থাৎ রাসায়নিক সমতা। তাহলে রাসায়নিক সমতার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হচ্ছে কি রাসায়নিক সমতা। আমরা জানি যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয়, যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং যারা উৎপাদন অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় কি উৎপাদ। তো বিক্রিয়ক কোনগুলো, যেমন ধরা যাক বিক্রিয়ক, যেমন আমরা কিছুক্ষণ আগে লিখছি হাইড্রোজেন অক্সিজেন মিলে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। আমরা একটা বিক্রিয়া লিখি, যেমন ধরা ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন, এটা হচ্ছে কার্বন অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চুনা পাথর। চুন এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে চুনা পাথর, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় চুনা পাথর। তোমরা অনেক সময় ঝিনুকের মধ্যে ঝিনুকের খোলসের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। ঝিনুকের খোলসগুলোকে যদি আমরা তাপ দিয়ে করি তখন এখানে চুন এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, অর্থাৎ তাপ দিলে চুন এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে চুন এবং কার্বন ডাইঅক্সাইড, এই ক্যালসিয়াম কার্বনেট, এখানে দেখা যাচ্ছে রাসায়নিক সমতা করার ক্ষেত্রে রাসায়নিক সমীকরণ লেখার সময় বিক্রিয়ক সমূহ যদি এক বা একাধিক বিক্রিয়ক যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তাদের মাঝখানে কী হতে প্লাস চিহ্ন দিতে হয়, অর্থাৎ প্লাস দ্বারা বোঝাচ্ছে কি একটা আরেকটার সাথে বিক্রিয়া করে। যেমন এখানে উৎপাদ হচ্ছে দুইটা, বিক্রিয়ক হচ্ছে দুইটা, এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, এবং এই দুইটা বিক্রিয়ক পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, সেজন্য তাদের মাঝখানে কি এই প্লাস চিহ্নটা দেওয়া হয়। অর্থাৎ তাহলে রাসায়নিক সমীকরণের প্রথম নিয়ম হচ্ছে কি, যে সকল বিক্রিয়ক সমূহ এক বা একাধিক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের দুইজনের পাশে কি হয়, সমান চিহ্ন দিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়ক ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড দুইটাকে আমরা কি সমান চিহ্ন দিয়ে লিখেছি, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে লিখেছি। প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে তারা পরস্পরের সাথে একটা কী করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যখন আমরা উচ্চতর ক্লাসে যাব অথবা রাসায়নিক বিক্রিয়াসমূহ অবস্থা, যেমন অবস্থা কি, এটা কঠিন অবস্থা নাকি তরল অবস্থা না বায়বীয় অবস্থা, তারা কি সংকেতের মাধ্যমে প্রতীকের মাধ্যমে কী করতে হয়, প্রকাশ করতে হয়। যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা কি, আমরা জানি ক্যালসিয়াম চুন একটা হচ্ছে কঠিন পদার্থ, এটা হচ্ছে কি, তাহলে আমরা এস দিয়ে প্রকাশ করি। সলিড যেটা আমরা কঠিন, ইংলিশে আমরা বলি সলিড বা কঠিন, তাহলে চুনকে ক্যালসিয়াম অক্সাইডকে এস দ্বারা প্রকাশ করা হয়। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় পদার্থ, এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়। এবং তারপর হচ্ছে কি উৎপন্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে কি উৎপন্ন প্রোডাক্ট কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, এটা একটা কঠিন পদার্থ, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি, তোমরা এটা মনে রাখবা, সলিডকে কঠিনকে এস দ্বারা প্রকাশ করা হয়, বায়বীয় অবস্থাকে বলা হয় গ্যাস বা গ্যাসের আকারে বা জি দ্বারা প্রকাশ করা হয়, জলীয় দ্রবণকে বলা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয়, এবং তরল অবস্থাকে স্মল এল অর্থাৎ লিকুইড স্মল এল দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়কসমূহ এবং উৎপাদসমূহের অবস্থা কী করা হয় প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হয়। তারপর তৃতীয় নিয়ম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় সমতাকরণ অবশ্য প্রয়োজন, কারণ সমতা করলে কি হয় রাসায়নিক বিক্রিয়াটা শুদ্ধ রূপে হয়, মানে খুব শুদ্ধ হয়। যেমন এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট যে উৎপন্ন হয়েছে, এই তিনটা মানে এই উৎপন্ন হয়েছে, আমরা যদি কি করি বাম পাশের মোট ভরের সাথে ডান পাশের মোট ভর যদি সমান বানাতে চাই অবশ্যই কি করতে হবে সমতা করতে হবে। অর্থাৎ বাম পাশে মোট পরমাণু সংখ্যাকে ডান পাশে মোট পরমাণু সংখ্যা সমান হলেই এটা হচ্ছে খুব শুদ্ধ হবে। তাহলে রাসায়নিক সমীকরণ সমতা করার পর আমরা কি করতে হয় সমান চিহ্ন তাদের বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে কি দিতে হয় সমান চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। আমরা যদি সমতা করতে আমরা যদি না পারি তখন আমরা এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন তোমরা একটা লিখতে পারো, একটা বিক্রিয়া লিখতে পারো, যেমন আমি একটা বিক্রিয়া লিখি যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটাকে যদি আমি সমতা আকারে না লিখে আমি এমনি আমার মতো করে লিখি যেমন কি উৎপন্ন হয় পানি, তাহলে এখানে ডান পাশে এবং বাম পাশে পরমাণুর সংখ্যা কি হয় নাই সমান হয় নাই, তাহলে এটা কি সমতা করার প্রয়োজন। যদি আমরা সমতা করে লিখতে চাই তাহলে কি করতে হবে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। যেমন এটা আমি একটা সমান দিয়ে লিখতে পারি H2 প্লাস O2 সমান 2H2O, তাহলে এখানে যদি বাম পাশে ডান পাশে সমান করতে হয় এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এটা এর আগেও দেখিয়ে দিয়েছি আমি কীভাবে গুণ করতে হয়। তাহলে এখানে ডান পাশে তো উৎপাদে হাইড্রোজেন হচ্ছে 4টা, অক্সিজেন হচ্ছে 2টা, অক্সিজেন পরমাণু 2টা, বাম পাশে হচ্ছে হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, অর্থাৎ বাম পাশে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 4 এ 2 কত 6, ডান পাশে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 6। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 2 2 4, কিন্তু ডান পাশে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 3। তাইলে এখানে বাম পাশে পরমাণু ডান পাশে পরমাণু কি নেই সমান নয়, অর্থাৎ যদি পরমাণুর সংখ্যা যদি সমান না হয় তাহলে বর সংখ্যা কি হবে না সমান হবে না। এখানে কিন্তু এই বিক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে বাম পাশে ডান পাশে মোট পরমাণুর সংখ্যা সমান, তাহলে এটা যদি সমান হয় তখন তাকে সেটা রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার মাঝখানে কি হয় সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এটা 3 নিয়ম। এবং রাসায়নিক সমীকরণ লেখার সময় অবশ্য কী করতে হয় যদি কোন পরমাণুকে যদি আমরা প্রকাশ করি কোনো অণুকে যদি, যেমন এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 4টা হয়, তাহলে যদি আমরা এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 4টা, অর্থাৎ কোনো সংখ্যাগুলো পরমাণুর সামনে বসবে, অর্থাৎ কখনো কি হবে না পরমাণুর পিছনে বসবে না। এটা হাইড্রোজেন একটা হচ্ছে কি গ্যাস H2, হাইড্রোজেনের সংখ্যাত হচ্ছে হাইড্রোজেন অণুর সংখ্যাত হচ্ছে H2, তারপর এখানে 2 দেওয়া হচ্ছে এখানে হাইড্রোজেন 4টা হয়ে গেছে, কিন্তু এই 2 সংখ্যাটা কখনো কি এই পেছনে বসানো যাবে না, নিচে পাশে বসানো যাবে না, এটা কি সামনে বসাতে হয়। অর্থাৎ যেমন এটা দ্বারা বোঝাচ্ছে যে 2 অণু হাইড্রোজেন 1 অণু পানির সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু কি উৎপন্ন করে পানি উৎপন্ন করে। তো রাসায়নিক সমীকরণ তাহলে আমরা জানি রাসায়নিক সমীকরণের এই নিয়মগুলো আমাদের অবশ্যই কী করতে হবে মেনে চলতে হবে। তাহলে তোমরা এভাবে রাসায়নিক সমীকরণ করতে পারবে। আমরা আরেকটি রাসায়নিক সমীকরণ কি করি প্রমাণ করি, মানে বাম পাশের সাথে ডান পাশে মিলাবো, কীভাবে রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক উৎপাদ মিলাবো সেরকম আমরা আরেকটা করি। যেমন হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে H2Cl2, হাইড্রোজেনের সাথে ক্লোরিন গ্যাসের সাথে রাসায়নিক বিক্রিয়া, এইটা একটা গ্যাসীয় পদার্থ G, এটাও একটা গ্যাসীয় পদার্থ G। এখন হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl উৎপন্ন করে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যদি এটা একটা লিকুইড হয় ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনের পরমাণু হচ্ছে একটা এবং হাইড্রোজেন পরমাণু একটা, কিন্তু বাম পাশে বিক্রিয়ক সমূহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন পরিমাণ হচ্ছে 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন অণু অর্থাৎ 2টা হাইড্রোজেন পরমাণু এবং 2টা ক্লোরিন পরমাণু। তাইলে আমরা বাম পাশের সাথে ডান পাশে ব্যালেন্স করার জন্য আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে কি দিতে পারি 2 দিতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, এখানে ডান পাশে বাম পাশের সাথে ডান পাশে কি হয়ে গেছে মিলে গেছে। তাহলে যখন বাম পাশে পরমাণুর সংখ্যা ডান পাশে পরমাণুর সংখ্যা মিলে যাবে তখন আমাদের অ্যারো চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তখন আমরা কি দিব সমান দিব। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমীকরণের সমতা করতে পারি এই পদ্ধতিতে আমরা হিসাব করে গুণ অথবা ভাগ করে আমরা বাম পাশে উৎপাদের সাথে ডান পাশের উৎপাদ, বাম পাশে বিক্রিয়কের সাথে ডান পাশের উৎপাদের পরমাণুর সংখ্যা আমরা কি করি সমতা করি। তাহলে আমরা যেমন এইভাবে আমরা রাসায়নিক সমীকরণগুলো সমতা করব। এখন আমাদের পরবর্তী টপিকগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বিভিন্ন ধরনের পৃথিবীতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো। যেমন ধরা যাক
রাসায়নিক বিক্রিয়া, অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো সমূহ আছে। যেমন তোমরা বাস্তব ক্ষেত্রে তোমরা অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখেছো। যেমন ধরো গাড়ির মধ্যে যে পেট্রোল জ্বলে, এগুলো কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কারণ পেট্রোল হচ্ছে কার্বনের একটা কি যৌগ। তারপর যেমন যদি মোমবাতি, তোমরা দেখছো মোমবাতি জ্বালালে হচ্ছে মোমবাতির মধ্যে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন হচ্ছে। এটা একটা ধরনের রাসায়নিক বিক্রিয়া। আমরা এর আগে বলেছি লোহাকে যদি পানিতে মধ্যে রেখে দেওয়া, অর্থাৎ বাইরে রেখে দেয়, লোহার মধ্যে কী হয়? মরিচা সৃষ্টি হয়। সেটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। আমরা যে খাবার খাই, খাবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এক ধরনের শক্তি উৎপাদন করে, কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে, সেটা একটা রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার উৎপন্ন করে, সেটা এক ধরনের গ্লুকোজ প্রস্তুত করে, সেটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। পৃথিবীতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া তোমরা দেখেছো, এখন আছে। যেমন অ্যাসিড বৃষ্টি, যেমন অ্যাসিড প্রকৃতিতে, যেমন সালফার ডাইঅক্সাইড অর্থাৎ নাইট্রোজেন NO3, নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আজকে আমরা কতগুলো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন সংযোজন বিক্রিয়া, তারপর হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া, তারপর হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর 4 হচ্ছে কি দহন বিক্রিয়া, তারপর হচ্ছে কি পানি সংযোজন বিক্রিয়া। এই আজকে আমরা কয়েকটা বিক্রিয়া সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। যেমন সংযোজন বিক্রিয়া সম্পর্কে আমরা এর আগে আমরা জেনেছি, সংযোজন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব, এবং বিয়োজন বিক্রিয়া। আজকে এই দুইটা বিক্রিয়া সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। যেমন সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে কি মাত্র সংযোজক, অর্থাৎ একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ সংযুক্ত হওয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার অন্যতম শর্ত হচ্ছে পরস্পরকে কী করতে হবে? সংযুক্ত হতে হবে। যেমন আমি একটা বোতলের মধ্যে যদি হাইড্রোজেন, আরেকটা বোতলের মধ্যে অক্সিজেন রেখে দিই, কখনো রাসায়নিক বিক্রিয়া কী হবে না? সংগঠিত হবে না। সারা জীবন চলতে থাকবে, কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে না। তাই তাদেরকে হাইড্রোজেন অক্সিজেনের সাথে যদি আমি পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, তখন তারা একটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, তাহলে সংযোজন বিক্রিয়াকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ যে সকল বিক্রিয়ায় এক বা একাধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন এক ধরনের পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াটিকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন ধরা যাক সংযোজন বিক্রিয়া যেমন এক বা একাধিক মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ। যেমন আমরা যদি মৌলিক পদার্থ দিয়ে একটা দেখাই, যেমন ধরা যায় সোডিয়াম প্লাস ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন যেহেতু প্রকৃতিতে কী অবস্থায় থাকে? গ্যাসীয় আকারে থাকে, তাই আমি Cl2 দিছি, ক্লোরিন অণুর সংকেত। তারপর সোডিয়াম হচ্ছে সলিড, প্রকৃতি সলিড অবস্থা থাকবে। তাহলে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে NaCl, অর্থাৎ এটা প্রকৃতির সলিড অবস্থা থাকবে। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে সোডিয়ামে আমরা জানি সোডিয়াম একটা হচ্ছে মৌলিক পদার্থ, ক্লোরিনও একটা হচ্ছে কি মৌলিক পদার্থ। অর্থাৎ কারণ এটাই মৌলিক পদার্থ মানে এটাকে মৌলিক অণু বলা যায়, কারণ ক্লোরিনের মধ্যে দুইটা হচ্ছে ক্লোরিন পরমাণু, অর্থাৎ ক্লোরিন অণুকে বাংলায় শুধুমাত্র কি পাওয়া যাবে? ক্লোরিন পরমাণু পাওয়া যাবে, অর্থাৎ এটা একটা মৌলিক অণু। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা ধরা যাক মৌলিক পদার্থ, অর্থাৎ এক বা একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন পদার্থ উৎপন্ন করে, তাই এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। অর্থাৎ তাইলে সংযোজন বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থের মধ্যে সংযুক্ত হবে কোনো কথা আছে? মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে হতে পারে। যেমন ধরা যাক জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটাও লেখা যাবে। অথবা আমরা লিখি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখা যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড একটা কি পদার্থ? যৌগিক পদার্থ। অর্থাৎ দুইটা যৌগিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কি উৎপন্ন হবে? যৌগ প্রোডাক্ট উৎপন্ন হবে, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ এটাকে আমরা এর আগে বলেছি চুন, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে চুনাপাথর উৎপন্ন করে। তাহলে এটা একটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এখানে হচ্ছে
এক বা একাধিক, এটা হচ্ছে যৌগিক পদার্থ, এটাও কি যৌগিক পদার্থ। এখানে কিন্তু এটা মৌলিক পদার্থ, মৌলিক, আর এটা হচ্ছে কি মৌলিক পদার্থ, আর এটা হচ্ছে যৌগিক পদার্থ। অর্থাৎ তাহলে আমরা জানি এক বা একাধিক মৌলিক পদার্থ পরস্পর সংযুক্ত হয়ে অথবা এক বা একাধিক যৌগিক পদার্থ পরস্পর সংযুক্ত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন একটা প্রোডাক্ট উৎপন্ন হবে। এটা একটা নতুন একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, এটা একটা সম্পূর্ণ একটা নতুন প্রোডাক্ট, এটা বলা হয় উৎপাদ। যেটাকে আমরা বলা হয় উৎপাদ, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাতা। এটা একটা কী পদার্থ? যৌগিক পদার্থ উৎপন্ন করে। তাহলে সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, এবং মৌলিক ও যৌগিকও হতে পারে, মৌলিকের সাথে যৌগিকও হতে পারে। যেমন দ্বারা জিঙ্ক H2S4, এটা হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস।